রূপ যতটা দ্রুত পারল নিশিকে নিজের থেকে দূরে সরিয়ে নিল। বেশ খানিকটা জোর করে ধাক্কা দেয় নিশিকে। লিফটের দেওয়ালে সজোরে ধাক্কা খায় নিশি। মাথাটা ঝিমঝিম করছে। খানিকটা সময় লেগে ঝাটকা সামলাতে লিফট আসে, গ্রাউন্ড ফ্লোরে নামছে। দরজা খোলার পর নিশি রূপের হাত ধরে টেনে নিয়ে হসপিটালের ক্যান্টিনের পাশের একটা রুমে ঢোকে। নিশি, তুই এভাবে আমাকে ধাক্কা দিলি কেন? তুই এখানে কি করছিস? আর এইসব কি? নিশি, তোর ফোন অফ। আর আমি পাচ্ছি না তোকে ছাড়া থাকতে। বড্ড ভালোবাসি রে। রূপ, ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। আমি তোকে ভালোবাসি না। অর্থে আমার স্ত্রী, আমি শুধু ওকেই ভালোবাসি। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে জানি রূপ। কিভাবে? শ্যাম্পেন খাইয়ে, ক্লিভেজ দেখিয়ে। তুই ছাড়া আমার দেহ কেউ স্পর্শ করেনি, তুই জানিস। তোর জন্য আমার মেয়েটার দফনটা করতে পারিনি। পাগলিটা মরেই গিয়েছিল প্রায়। তোকে কোনোদিন মাফ করব না। যা তুই এখান থেকে যা। রাগে রূপের হাত পা কাঁপছে। সাহস হয় কি করে? বেশ পেটান তো কি স্ত্রী তো নয়। সেদিন যা হয়েছে সব নেশার ঘোরে। আর হ্যাঁ, একসময় নিশিকে খুব কাছে দায়িত্ব, কিন্তু অতীত। সে রাতে যদি বের না হতো তাহলে হয়তো মেয়েটা আজ বেঁচে থাকতো। স্ত্রী হিসেবে সে হয়তো খারাপ, কিন্তু বাবা হিসেবে সে খুনি। আদিত্য কেবিনে ঢুকে দেখলো অর্থে বেবিকে ফিডিং করাচ্ছে। চোখ নামিয়ে নিল, কিন্তু তার কাছে এই মুহূর্ত যেন অমূল্য। অর্থে, আদিত্যদা, দাঁড়িয়ে আছো কেন? আসো, বসো। আদিত্য পড়ে আসি। অর্থে, ও হয়ে গেছে, আসো। তুমি নাকি আমার ছেলেকে কোলে নাওনি কেন বলো তো? আদিত্য, আমি বাচ্চা সামলাতে পারি না, তুই তো জানিস। অর্থে, তুমি না চাইল্ড স্পেশালিস্ট? আদিত্য, কার্ডিওলজিস্ট। অর্থে, সে যাই হোক, নাও তো আমার ছেলেকে। আদিত্য উঠে গিয়ে কাছে চেয়ারে বসে। অর্থে খুব সাবধানে গলে দেয়। আদিত্যর অনুভূতিটা ভিন্ন ছিল না। অরুণিমাকে কোলে নিয়েছে সে। মনে হচ্ছে এরা যেন আদিত্যরই অংশ। অর্থের কাছে এসে রূপ চুপচাপ দেখছে। অর্থের হাত রূপের হাতে। সে চাইছে অর্থেকে সবটা বলতে, কিন্তু কিছুটা সময় দরকার। ঠিক সেই সময় হন্তদন্ত হয়ে ঢুকলো আবির। স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। স্যার, আপনাকে এক্ষুনি খুলনা যেতে হবে। কেন? স্যার, কিছু সমস্যা হয়েছে ফ্যাক্টরিতে। তোমরা আছো কি করতে? আমি যাব না স্যার, অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রূপ তার কথায় অনড়। সে যাবে না। অর্থেকে সে 2 দিনের জন্য ছেড়েছিল। 2 দিনে অনেক কিছু কেড়ে নিয়েছে। আর না, অর্থের কথা রূপ ফেলতে পারল না। তাকে যেতেই হচ্ছে। অর্থের ফ্যামিলি আশ্বাস নিয়েছে খেয়াল রাখবে, কিন্তু রূপের মন কুগায় ছিল। আদিত্য চেম্বারে বসে আছে। কিছুক্ষণ আগে অটি করে এসেছে। চোখে শুধু সেই 15 বছর বয়সী অর্থে। কানে বাজছে তার ডাক, আদিত্য দা। এই যে দেখুন, বলেও আমাকে আপনার বউ ভাববেন না। আব্বা যতই আপনাকে বাবা আর আমাকে মা বলুক না কেন, তবু কিন্তু আমি আপনার বোন নয়, কথাটা মাথায় রাখবেন। এই যে দেখুন, বলেও আমাকে আপনার বউ ভাববেন না। আব্বু যতই আপনাকে বাবা আর আমাকে মা বলুক না কেন, তবু কিন্তু আমি আপনার বোন নই, কথাটা মনে রাখবেন। রাজশাহী থেকে ঢাকা এসে বেশ খানিকটা খারাপ লাগছিল আদিত্য। সবে সে এই বাসায় এসেছে। জিনিসপত্র গুছিয়ে রাখার সময় পিছন থেকে মেয়ালি কণ্ঠস্বর শুনে পেছনে তাকে বেশ রীতিমতো চমকে যায়। 14-15 বছর বয়সী মেয়ে, কোমর অবধি চুল, দেখতে অরূপ, চোখের নিচে নাকের বাঁ পাশে তেল, ঠোঁটগুলো হালকা বেগুনি, হালকা মিষ্টি রঙের 3 পিস পরা, দেখতে একেবারে পরীর মতো। মুখ থেকে অবুঝ স্বরে বেরিয়ে এলো মিষ্টি পরি। কি বললেন? কিছু না। তাছাড়া আমার বউ হওয়ার বয়স আপনার হয়নি। ফিচি মেয়ে। আদিত্য নিজেকে সামলে নিয়েছে। এই গুণ অনেকটা রক্তে মিশে আছে। হ্যাঁ, তাহলে সমস্যা নেই। শুনলাম আপনি নাকি এই বাসায় থাকবেন, লজিং মাস্টার। আদিত্য ভ্রু কুঁচকে তাকাই। ফিচি মেয়ে, তুমি লজিং মাস্টার বুঝো না? গল্পে পড়েছি। আচ্ছা, বললেন না তো কি লজিং মাস্টার? ধরে নাও তাই। আদিত্যর বেশ খানিকটা সময় লাগছিল এই মেয়েকে বুঝতে। সত্যি কি বুঝে না, নাকি না বোঝার ভান করে? কিছুদিন যেতেই বুঝে না এই মেয়ে সত্যি এমন। একদিন রাতে আদিত্য বসে পড়ছিল, হঠাৎ মনে হলো কেউ যেন কাঁদছে। আন্টি বাসায় নেই, আয়নকে নিয়ে গ্রামে গেছে। আঙ্কেল ফিরেনি, খালা বাজারে গেছে, ফিরেনি। তবে কে কাঁদছে? রুম থেকে বেরিয়ে বুঝতে পারে কান্নার শব্দটা অর্থের রুম থেকে আসছে। দৌড়ে রুমের কাছে গিয়ে ভেতরে ঢুকতে অর্থে আদিত্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। ও কুক করে বমি করতে করতে পেটে হাত দিয়ে বসে পড়ে। আদিত্য দৌড়ে রুমে নিয়ে এসে শুইয়ে দেয়।
সেদিন প্রথম কোনো মেয়েকে এভাবে অষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে অনুভূতি বলারই ছিল না। কিছুক্ষণ পর বুঝতে পারে বিষয়টা। কিচেনে গিয়ে গরম পানি এনে দেয়, ছ্যাঁকনাই কমে যায়। আমি পারবো না, আর বমি আসছে। আমি মনে হয় বাঁচবো না, আম্মুকে ডেকে দিন, আমার সময় শেষ। আদিত্য প্রায় হেসে ফেলে, হাসি থামিয়ে বলে, আগেও আমার ব্যথা হতো, আজকেই প্রথম। আম্মু বলতো রাস্তায় কিছু খাবি না। আমি আজকে তেঁতুলের আচার খেয়েছি, মনে হয় তাতে কাচের গুঁড়ো ছিল। আমার পেটে নাড়ি বুড়ি কেটে রক্ত বের হচ্ছে। আমি আর বাঁচবো না। তুমি কোন ক্লাসে পড়ো? ও আল্লাহ, তুমি দৌড়ে ফেলাও, আমি উঠি। আমি মরে আসছি বলে আমি কোন ক্লাসে পড়ি? 9-এ পড়ি। 9 বুঝেন? আল্লাহ গো, কই তুমি আমারে নেও। কত কষ্ট দিয়া নেবা কেন? আমি কি দোষ করেছি? বলে কান্না শুরু করে দিল। আদিত্য হাসছিল, বলল, চুপচাপ শুয়ে থাকবে। এইটা নাও, এখানে ধরে থাকবে। আমি আজ বাইরে থেকে লক দিয়ে যাব। আমি আঙ্কেল ছাড়া কেউ এসে মরে গেলেও খুলবা না। কিছুক্ষণ পর আদিত্য আসে, অর্থের হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। ততক্ষণে ব্যথাটা কিছুটা কমেছে। অর্থে প্যাকেটটা খুলে ভ্যাবা চাকা খেয়ে যায়। বইতে পড়েছিল বোটে, কিন্তু আজকের দিন সেই কিশোরী থেকে ধীরে ধীরে যৌবনে পা রাখতে চলেছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদিত্য বসে আছে। চুলগুলো ঠিক করে বাঁধো তো, বিন্দুনি করো। অর্থে তাই করলো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আল্লাহ, তুমি দড়ি ফেলাও, আমি উঠি। আদিত্য অর্থের হাত ধরে বসে ওকে সবটা বুঝেছিল। অর্থে মাথা নিচু করে বসেছিল, কিন্তু ভয় পাচ্ছিল না। সেদিন পর থেকে পাল্টে যায় সম্পর্ক, শুরু হয় বিশ্বাসের পথ চলা। তারপর বাকি 5টা বছর ওর থেকে কখনো ব্যথায় কাঁদতে হয়নি। আদিত্য ছিল তো স্যার স্যার বসে বসে স্মৃতিতে অস্তিত্বশীল হয়ে উঠছিল আদিত্য। স্যার, ম্যামের প্রচণ্ড পেন হচ্ছে, খুব কান্না করছে। আদিত্য জানতো এটাই হবে। জেনেটিকভাবে মায়ের থেকে রোগ পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আদিত্য দ্রুত পায়ে ছুটে চলল ক্যাবিনের দিক। সারাদিন কাজ করে ফার্ম হাউসে ফিরে খুব ক্লান্ত লাগছিল তো। গায়ে এলে দিদি কারো স্পর্শ অনুভব করছে। অর্থের স্পর্শ। যখন যখন বাইরে থাকে মনে হয় অর্থে আশেপাশেই আছে, কিন্তু চোখ খুললে দেখে কেউ নেই। হাতটা ধীরে ধীরে রূপের শার্টের বোতামে খুলতে থাকলে রূপ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হ্যাঁ নিশি, এবারে ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। নিচে বসে পড়েছে। তোর সমস্যা কি নিশি? তোর কি সমস্যা? তুই কেন আমার সাথে এমনটা করছিস? তুই কি জানিস না, বুঝিস না এসবটা? সবটা ভুলে গেলি? না, ভুলিনি, সব মনে আছে। কিন্তু এখন অর্থে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ভালোবাসা, আমার স্ত্রী হাসালি রূপ। ভুলে গেছিস তুই কখনো অর্থেকে ভালোবাসিস নি। তোদের বিয়ে কোনো প্রেমের নয়, যা হয়েছিল সব প্রকৃতির সৃষ্টি। তুই শুধু ওর আশ্রয় দাতা। সেদিন তুই ওকে আশ্রয় না দিলে হয়তো আজ ওর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ও শুধু তোর অস্ত্রিতা, আর অস্ত্রিতা কখনো স্ত্রী হতে পারে না। আমি মানি না। তুই শুধু আমার। ভুলে যা 3টা বছর প্লিজ, না হলে আমি মরে যাব। রূপ প্লিজ। আদিত্যকে দেখে অর্থের হাতটা বাড়িয়ে দিল। মেয়েটা যেদিন থেকে আদিত্যকে পেয়েছি সেদিন থেকে অসুস্থ হলে এভাবে হাতটা বাড়িয়ে দিত। আন্টি কাজ অনেক বলে বাসায় পাঠানো হয়েছে। সবসময় দেখার জন্য নাশ রয়েছে। আদিত্য তো আছেই। হঠাৎ করে জ্বর আসলো কেন বুঝলাম না। জ্বর আসলে তো অর্থে আদিত্যের সাথে পাগলামি করতো, যা সকাল উঠে ভুলে যেত। এখন নাকি তাই করে মেডিসিন দেওয়ার পর মেয়েটা একটু ঘুমিয়েছে, হাত ছাড়েনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ওর ভালো লাগা ভালোবাসা কাজ করে অতীত ফিরে আসে। মেডিকেল লাইফটা প্যারাময়। 2 দিন পর পর এক্সাম। পড়তে পড়তে কাহিল অবস্থা। পড়ার টেবিল ছেড়ে সবে মাত্র উঠব। বিছানায় অর্থেকে দেখে বেশ চমকে গিয়েছিল। তারপর মনে হলো এটা নতুন নেই। প্রথম যেদিন অর্থেকে নিজের বিছানায় পায় সেদিন মাত্র 17 দিন হলো বাসায় এসেছে। অর্থেকে নিজের বাসা দেখে ভয় থেকে অবাক হয় বেশি। এমনি তো আমার সাথে ঠিকঠাক কথা বলে না। তার থেকে বড় লজ্জাজনক একটা বিষয় আছে। আমি ছেলে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ও তো মেয়ে। ছেলেদের চরিত্র রঙিন কাপড়ের মতো, যেখানে কাদার ছিটা লাগলে বোঝা যায় না, কিন্তু একটা মেয়ের চরিত্র তো সাদা কাপড়ের মতো, একটু দাগ লাগলেই সবার নজরে পড়ে।